জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের সাথে নির্বাচনের যখন আর এক মাসও বাকি নাই, তখনও যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এই শঙ্কা, উদ্বেগ, আশঙ্কা কাটছে না, তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত, বিএনপি, এনসিপি, ইউনূস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সেটা যেমন পরিষ্কার ছিল, তেমনি এই নির্বাচন একরকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন। কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে, কে বড় ভাগ নেবেন, কতটা নেবেন, ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে, সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আপোষ রফায় পৌঁছানো যাচ্ছে না। এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে। কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন, কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে, মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন, মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে, সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুও কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি ইউনূস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয়। এ অবস্থায় 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়। কয়েকটি বিষয় এক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি। যেমন ধরেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার, যে সময় সেই দিনেই কিন্তু ছাত্রদল বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে। তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে যোগসাজশ করছে, তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে। তাদের আরেকটা দাবি হচ্ছে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল, এরপর জামাত শিবিরের চাপে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না। তো ছাত্রদল যখন নির্বাচন কমিশনের বাইরে, কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আছেন বিপদে, কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে এবং বিএনপির অনেকগুলো আসনেই এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। এই সব মিলিয়ে একটা চাপ সৃষ্টির জন্য যখন ছাত্রদল বাইরে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে। মনে রাখবেন, এম নাসির উদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে। শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যিনি এম নাসির উদ্দিন, তিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিএনপি আমলের সচিব ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে,
প্রস্তাবনায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এম নাসির উদ্দিনের কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জেতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে, নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে কত সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনাদেরকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং 200 আসন জেতবার জন্যে কিভাবে জামায়াতে ইসলামী ভোটার স্থানান্তর করছে সে খবর 29শে ডিসেম্বর দিয়েছিলাম। বিএনপি এতদিনে কেন মুখ খুলল বলুন তো? তার মানে এখন এক রকমের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির সঙ্গে যে একটা আপোস রফা হয়েছিল ইউনূস সরকারের, যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ, ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ, এরকম ইউনূস সরকারের নানা বিশেষ সহকারী